আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ যে কাব্যগ্রন্থ আছে, মেঘনাদ বধ কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা আমাদের এইচএসসি লেভেলের বা উচ্চ মাধ্যমিক লেভেলের এই কবিতাটি আছে বিভীষণের প্রতি মেঘনাদ। সেই কবিতা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1824, যার জন্ম হচ্ছে 25শে জানুয়ারি 1824 এবং মৃত্যুবরণ করেন 19শে জুন 1873 সালে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতা নিয়ে আমরা আজকে A to Z আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যতটা সহজভাবে এবং সহজ ভাষায় আমরা এই কবিতাটি পড়তে পারি এবং জানতে পারি। আমাদের এই কবিতাটা যদি পড়তে হয় বা জানতে হয়, তাহলে সবার প্রথমে আমাদের কিছু চরিত্র সম্পর্কে জানতে হবে। এই কবিতাটিতে 4টি চরিত্র বা 4টি মূল চরিত্র আছে। এই 4টি চরিত্রের নাম কি? মূল চরিত্র 4টির মধ্যে প্রধান চরিত্র হচ্ছে মেঘনাদ। প্রধান চরিত্রের নাম হচ্ছে মেঘনাদ, যে রাবণের ছেলে ছিল, অর্থাৎ হিন্দু বা সনাতন ধর্মের রাবণ, 10 মাথাওয়ালা যে অসুর ছিল, সেই রাবণের ছেলের নাম ছিল মেঘনাদ। এরপরে ছিল বিভীষণ, যে হচ্ছে মেঘনাদের চাচা, সম্পর্কে মেঘনাদের চাচা এবং রাবণের ভাই। এরপরে লক্ষণ, যে রামের ভাই এবং সহযোদ্ধা ছিল, এবং রাম, যে হিন্দু দেবতা বা রাম, বা আমরা যাকে রামদেব হিসেবে চিনি, সেই রামদেব হচ্ছে আমাদের রাম। এই প্রধান 4টি চরিত্র আমাদের এই কবিতার মধ্যে আমরা পাবো, এবং এই চরিত্রদের মধ্যে যে কথোপকথন, বিশেষ করে মেঘনাদ এবং তার চাচার যে নিজেদের মধ্যে যে আলোচনা বা সংলাপ, যে বিষয়টা বা ডায়লগ, সেই ডায়লগটাই হচ্ছে মূলত আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি। এই কবিতার যদি মূল একটা বিষয় আমরা জানতে চাই, তাহলে আমরা খুব সহজভাবে একটা বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে দেশের প্রতি বা দেশ বা জাতির প্রতি যে কি বলে এটাকে, দেশ এবং জাতির প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করে আমাদের মেঘনাদ, রাবণের ছেলে। আমরা যদি রামায়ণ পড়ি, তাহলে রামায়ণ পড়লে একটা জিনিস জানতে পারবো যে মেঘনাদ যে ছিল বা রাবণ যে ছিল, সে হচ্ছে শত্রু ছিল বা ক্ষতিকারক একটা কি ছিল, চরিত্র ছিল। কিন্তু আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যখনই পড়বো, তখন আমরা দেখতে পাবো মেঘনাদ হচ্ছে একজন দেশপ্রেমিক সাহসী যোদ্ধা, আর বিভীষণ যে হচ্ছে একজন বিশ্বাসঘাতক মূল চরিত্র, এখানে বিশ্বাসঘাতক চরিত্র। এবং লক্ষণ হচ্ছে ভীত চরিত্র, যে তার শত্রুকে পিছে থেকে আঘাত করে বা পেছন থেকে আঘাত করে। ঠিক আছে, তাহলে আমরা একটু চরিত্রগুলো সম্পর্কে আগে জানার চেষ্টা করি। প্রথম বা প্রধান যে চরিত্র, সেটা হচ্ছে মেঘনাদ চরিত্র। প্রথম এবং প্রধান চরিত্র হচ্ছে আমাদের মেঘনাদ চরিত্র। মেঘনাদ হচ্ছে এই কবিতার মূল চরিত্র, যার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, মেঘনাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল একজন বীর যোদ্ধা এবং দেশপ্রেমিক, অর্থাৎ মেঘনাদ তার দেশকে এবং তার যে দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসতেন, এবং তার দেশ ছিল লঙ্কা বা শ্রীলঙ্কা। বর্তমানে আমাদের যে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাতেই ছিল রাবণের হচ্ছে ক্ষমতা বা রাবণের রাজত্ব। এই রাবণের রাজত্বের সেনাপতি ছিলেন মেঘনাদ, এবং মেঘনাদ তার দেশকে অনেক বেশি ভালোবাসতেন এবং দেশকে রক্ষা করার জন্য সে অনেকগুলো যুদ্ধ করেছিল। ঠিক আছে, এরপরে কবিতাংশে সম্পূর্ণ অংশ জুড়ে তার চাচা বিভীষণকে বামের সঙ্গ ত্যাগ করে দেশমাতার দলে যোগ দেওয়ার অনুরোধ করে। অর্থাৎ এই কবিতার মধ্যে আমাদের মেঘনাদ তার চাচা যে বিভীষণ ছিল, তাকে কি করে বলে, তুমি দেশের মানুষের পক্ষে আসো, দেশের পক্ষে আসো এবং দেশের জন্য কাজ করো, বা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করো। তুমি সেই রাম বা বাম যারা আছে, তাদেরকে কি করো না, অনুসরণ করো না, বা তাদের সাহায্য সহযোগিতা করো না। এই কথাটা আমাদের এইখানে বলা হয়। আমাদের যদি মেঘনাদ চরিত্র সম্পর্কে জানতে হয় বা মেঘনাদ চরিত্র সম্পর্কে যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে আমরা অবশ্যই 2টা চরিত্র মনে রাখবো। যদি 2টা চরিত্র মনে রাখতে পারি বা 2টা বৈশিষ্ট্য মনে রাখতে পারি, তাহলে আমরা এই কবিতায় যে কোনো সৃজনশীল আসুক, আমরা এই 2টা বৈশিষ্ট্য, অর্থাৎ মেঘনাদের এই 2টা বৈশিষ্ট্য থেকে আমরা মেঘনাদের চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য খুব সহজেই জানতে পারবো এবং লিখতে পারবো। ঠিক আছে, এরপরের যে চরিত্রটা আছে, সেই চরিত্রটা হচ্ছে আমাদের বিভীষণ। বিভীষণ কে ছিল? বিভীষণ মেঘনাদের সম্পূর্ণ বিপরীত একটা চরিত্র ছিল। সম্পূর্ণ বিপরীত বলতে কি, মেঘনাদ ছিল দেশপ্রেমিক এবং বীর যোদ্ধা, আর বিভীষণ ছিল একজন দেশদ্রোহী, অর্থাৎ দেশের ক্ষতি করে। সে কি করে? দেশের ক্ষতি করে এবং আপন জনকে, স্বজনকে, আপন ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলের বিরুদ্ধে কি করে? ষড়যন্ত্র করে। ঠিক আছে, এরপরে দেশপ্রেমের চেয়ে তার কাছে প্রাধান্য পায় রামের ধর্ম দীক্ষা, অর্থাৎ
আমাদের যে বিভীষণ ছিল সেই বিভীষণ মনে করতেন যে দেশের জন্য কাজ না করে, নিজের আপন ভাই বা আপন ভাইয়ের ছেলের জন্য কাজ না করে তার কাছে প্রধান হয়ে যায় ধর্ম দীক্ষা, বা রাম তাকে যে শিক্ষাটা দিয়েছিল সেই শিক্ষাটাই তার কাছে প্রধান ছিল, সেই শিক্ষাটাই তার জীবনের সমস্ত কিছু ছিল। ঠিক আছে, এবং তার কবিতাংশে তাকে ফুটিয়ে তোলা হয়েছিল একজন কি হিসেবে, বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী হিসেবে। অর্থাৎ আমরা বিভীষণের চরিত্র যদি মনে রাখতে চাই তাহলে বিভীষণের চরিত্রের দুইটা বৈশিষ্ট্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে বিশ্বাসঘাতক, দুই নাম্বার হচ্ছে দেশদ্রোহী। দুই নাম্বার হচ্ছে দেশদ্রোহী বা দেশের যে শত্রু। ঠিক আছে, তাহলে আমরা দুইটা চরিত্র জানলাম। এরপরে আমরা 3 নাম্বার যে চরিত্র জানবো সেটা হচ্ছে লক্ষণ। এইখানে আমরা সবাই যারা হিন্দু ধর্মের আছি তারা সবাই জানি লক্ষণ কি, রামের সহযোদ্ধা ছিল বা রামের সাথে কাজ করত। কিন্তু আমাদের এই কবিতার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত অনেক সুন্দরভাবে একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে লক্ষণ ছিল নিচু এবং ভীতু যোদ্ধা। লক্ষণ ছিল কি, নিচু এবং ভীতু যোদ্ধা। এই নিচু এবং ভীতু যোদ্ধা বলার পেছনে একটা কারণ, লক্ষণ মেঘনাদের সাথে যখন যুদ্ধ করে বা লঙ্কা যখন জয় করতে চায় তখন তাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে এবং পেছন থেকে আঘাত করে। তাকে কি করা হয়, পেছন থেকে আঘাত করা হয়, বা যুদ্ধের যে নিয়ম বলা হয়, যুদ্ধের যে আইন বলা হয়, সেই আইনে কখনোই তার শত্রুকে বা শত্রু পক্ষকে পেছন থেকে আঘাত করা যাবে না, কোনো বিশ্বাসঘাতকতা করা যাবে না, তাকে অবশ্যই সামনাসামনি যুদ্ধ করে পরাজিত করতে হবে। কিন্তু লক্ষণ সেই নিয়মকে অনুসরণ না করে সে কি করে, পেছন থেকে আঘাত করে এবং মেঘনাদকে হত্যা করে। ঠিক আছে, এই কারণে তাকে এই কবিতার মধ্যে ভীতু একজন যোদ্ধা বলে উল্লেখ করা হয়। এরপরে যে কিনা বিভীষণের সাহায্য নিয়ে নিকোলাস মেঘনাদের উপর হামলা করে এবং বধ করে। ঠিক আছে, একজন বীর মুক্তিযোদ্ধা কখনোই তার নিরস্ত্র প্রতিপক্ষের উপরে কি করবে না, আক্রমণ করবে না। নিরস্ত্র কাউকে, যুদ্ধের এই নিয়মটা নাই যে যুদ্ধ তুমি করতে যাওয়া এবং তোমার যে প্রতিপক্ষ সে একদম নিরস্ত্র, তার কাছে কোনো অস্ত্র নাই, সে একজন অন্য কোনো একটা কাজে ব্যস্ত ছিল, সেই সময় তুমি যে তাকে হত্যা করলা বা তার বিরুদ্ধে যে তুমি হচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ করলা বা তাকে কি বলে এটাকে আটক করলা, এরকম করার কোনো নিয়ম যুদ্ধে থাকে না। তাহলে এই 3টা চরিত্র জানলাম। এরপরে যে চরিত্রগুলো জানবো সেটা হচ্ছে রাম চরিত্র। এরপরে রাম হচ্ছে এখানে মূলত একজন খলনায়ক বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে। আমাদের এই কবিতার মধ্যে মেঘনাদকে দেখানো হয়েছে নায়ক বা প্রধান চরিত্র বা দেশপ্রেমিক হিসেবে, আর রামকে তুলে ধরা হয়েছে খলনায়ক বা দেশদ্রোহী বা একজন ভীতু মানুষ হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে, তার ভাই লক্ষণ বিভীষণের সাহায্যে মেঘনাদকে আক্রমণ করে। আর রামায়ণে রাম যদিও একজন নায়ক, কিন্তু কবিতায় তিনি উঠে এসেছেন একজন খলনায়ক হিসেবে। এই যে চরিত্রের যে বৈসাদৃশ্য, আমরা সবাই যদি রামায়ণ পড়ে থাকি বা রাম লক্ষণ সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা একটা জিনিস জানবো যে রাম একজন দেব ছিল বা একজন কি ছিল, ভগবান ছিল। কিন্তু এই কবিতায় এমন ভাবে উল্লেখ করা হয়েছে বা এমন ভাবে বলা হয়েছে যে এখানে এসে তার যে চরিত্রের যে বৈশিষ্ট্য সম্পূর্ণই আলাদা হয়ে যায়, যার কারণে দেখা যায় যে কবিতায় আমরা যখন সৃজনশীল লিখতে যাই বা এমসিকিউ হচ্ছে অ্যান্সার করতে যাই তখন অনেকেই আমরা ভুল করে থাকি। আমরা এই চরিত্রের বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানবো। যদি আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো জানি তাহলে সৃজনশীলের গ নাম্বারে, আমরা সবাই জানি সৃজনশীলের গ নাম্বারে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য ও বৈসাদৃশ্য। সাদৃশ্য বলতে চরিত্রের সাথে কি মিল রয়েছে, চরিত্রের সাথে কি মিল রয়েছে, বৈসাদৃশ্য মানে চরিত্রের সাথে কি অমিল রয়েছে। এই প্রশ্নটা আমাদের সবারই পরীক্ষায় আসে। তো আমরা যদি চরিত্রের বৈশিষ্ট্যগুলো জানতে পারি বা চরিত্রের বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা খুব সহজেই সৃজনশীলের গ নাম্বারটা অ্যান্সার করতে পারবো, এবং সেই সাথে সাথে আমাদের সৃজনশীল উদ্দীপক দিয়ে অনেক এমসিকিউ আসে, সেই এমসিকিউ গুলো কি করতে পারবো, খুব সহজেই অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে কি জানলাম, চরিত্রগুলো জানলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি আছে সেই কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা বা প্রত্যেকটা শব্দ ধরে ধরে শেখার চেষ্টা করব। প্রথমেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বলা হচ্ছে, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। কি বলছে, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানুনি কেমনে আশি লক্ষণ পশিল, রক্ষসপুরে হাই তত উচিত কি তব। কি বলা হচ্ছে এখানে, আমরা প্রথমেই জানলাম একটা বিষয়, সেটা হচ্ছে বিভীষণের প্রতি যে মেঘনাদ কবিতাটি আছে এই কবিতাটি মূলত একটা সংলাপ ধর্মী কবিতা। সংলাপ ধর্মী কবিতা কোনগুলোকে বলা হয়, যখন একের অধিক 2 বা 3 বা 4 জন ব্যক্তির মাঝে যখন কথোপকথন হয়, অর্থাৎ
একজন একটা প্রশ্ন করে আরেকজন সেই প্রশ্নের উত্তর দেয়, বা একজন একটা কথা বলে সেই কথার বিপরীতে আরেকজন একটা কথা বলে, তখন সেটা হয় সংলাপধর্মী কবিতা। এবং এই কবিতার মধ্যে দুইটা চরিত্র মূলত কথা বলেছেন, সেটা হচ্ছে মেঘনাদ এবং তার চাচা বিভীষণ। মেঘনাদ এখানে বলতেছে, প্রথম যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে মেঘনাদের কথা। মেঘনাদ বলতেছে এতক্ষণে, এতক্ষণে মানে হচ্ছে এতক্ষণ পরে, এখন, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। অরিন্দম শব্দের অর্থ কি? অরিন্দম শব্দের অর্থ যে শত্রুকে দমন করে, যে শত্রুকে দমন করে। অর্থাৎ এই কবিতায় অরিন্দম বলতে বা শত্রুকে যে দমন করে বলতে আমাদের মেঘনাদকে উল্লেখ করা হয়। মেঘনাদকে বলা হয়, মেঘনাদকে বলা হয় অরিন্দম। মেঘনাদ কি করে? শত্রুকে দমন করে। মেঘনাদকে উল্লেখ করা হয়েছে অরিন্দম হিসেবে, যে অরিন্দম বলল বা মেঘনাদ কহিল বিষাদে। বিষাদে অর্থ দুঃখ ভারাক্রান্ত মনে, দুঃখ ভারাক্রান্ত বা অনেক কষ্ট নিয়ে, দুঃখ, দুঃখ নিয়ে কি বললো? অরিন্দম বলল, দুঃখ নিয়ে অরিন্দম বলল বা মেঘনাদ বলল, জানুনি কেমনে আসি লক্ষণ পুষিল। বলতেছে জানুনি মানে আমি জানি না। মেঘনাদ বলতেছে আমি জানি না কেমনে আসি, কিভাবে আসলো, কিভাবে আসলো। লক্ষণ অর্থাৎ লক্ষণ যে চরিত্রটি আছে সেই চরিত্র কিভাবে আসিল, আসিয়া পশিল। পশিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করলো। পশিল শব্দের অর্থ কি? প্রবেশ করলো। অর্থাৎ আমাদের মেঘনাদ বলতেছে আমি জানি না, আমি জানি না কিভাবে লক্ষণ প্রবেশ করলো রক্ষপুরে। রক্ষপুরে অর্থাৎ লঙ্কায়। কোথায়? লঙ্কায়। লঙ্কায় মানে শ্রীলঙ্কা বা রাবণের যে রাজত্ব ছিল সেই রাজত্বে কিভাবে লক্ষণ প্রবেশ করলো বা আসলো। হয় হাই তাত, তত, তত শব্দের অর্থ হচ্ছে চাচা। তত শব্দের অর্থ কি? চাচা। অর্থাৎ চাচাকে জিজ্ঞেস করতেছে, হে চাচা আমি তো জানি না কিভাবে লক্ষণ এই রাক্ষসপুরীতে প্রবেশ করলো বা আসলো, উচিত কি তব। এরপরে সে প্রশ্ন করতেছে, তার চাচাকে প্রশ্ন করছে, চাচা এই কাজটা কি ঠিক হয়েছে, এটা কি উচিত হয়েছে? এই কথাটা আমাদের মেঘনাদ প্রথম পঙ্ক্তিতে বলেন। ঠিক আছে, এরপরে বলে কি? এরপরে আবারও বলে যে একাজ, একাজ তব একাজ মানে এই কাজটা কি ঠিক হয়েছে কিনা, এটা তার চাচাকে মেঘনাদ প্রশ্ন করে। তারপরে বলো নিকষ। তারপরে মেঘনাদের কথা এখনো শেষ হয়নি। মেঘনাদ এরপরে বলে নিকাশ সতী, নিকাশ সতী তোমার জননী, সহোদয় রক্ষ শ্রেষ্ঠ, শুলি শুভনী কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়। কি বলতেছে? বলা হচ্ছে নিকাশ। নিকাশ হচ্ছে রাবণের মা। রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা সতী তোমার জননী। অর্থাৎ বিভীষণকে বলতেছে যে তোমার মা নিকষা হচ্ছে তোমার মা, যে শতক তোমার জননী বা তোমার মা। জননী অর্থ হচ্ছে মা। অর্থাৎ যে নিকষা যে তোমার মা। সহোদয়, সহোদয় বলতে হচ্ছে ভাই। সহোদয় শব্দের অর্থ হচ্ছে ভাই। রাক্ষস শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে রাবণকে বলা হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস। রাবণকে উল্লেখ করা হচ্ছে শ্রেষ্ঠ রাক্ষস হিসেবে। সুলসম্ভাদী কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হচ্ছে রাবণের আরেক ভাই। রাবণের আরেক ভাইয়ের নাম হচ্ছে কি? কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়। ভাতৃপুত্র বাসব বিজয়। বাসব শব্দের অর্থ কি? বাসব শব্দের অর্থ হচ্ছে সূর্য। বাসব শব্দের অর্থ সূর্য বা ইন্দ্রদেবকে বলা হয়। হিন্দু ধর্মের যে ইন্দ্রদেব আছে বা সূর্যের যে দেবতা আছে সেই দেবতাকে বলা হয় বাসব। এবং এখানে বলা হচ্ছে বাসব বিজয়, অর্থাৎ আমাদের যে মেঘনাদ চরিত্রটা ছিল সেই চরিত্র ইন্দ্র বা সূর্য দেবতার বিরুদ্ধে যুদ্ধ করে কি করেছে? বিজয় অর্জন করেছে। অর্থাৎ এখানে মেঘনাদের যে শ্রেষ্ঠত্ব বা যুদ্ধের যে তার দক্ষতা, সেই দক্ষতাকে উল্লেখ করা হচ্ছে যে ভাতস পুত্র বাসব বিজয়, তোমার যে ভাইয়ের ছেলে অর্থাৎ আমি মেঘনাদ, আমি হচ্ছে বাসব বিজয় বা ইন্দ্রকে দমন করেছি। ইন্দ্রকে কি করেছি? দমন করেছি। এখানে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হচ্ছে। এবং বিভীষণের যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভীষণের যে কি বলে এটা, পারিবারিক যে অবস্থান আছে, সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে মেঘনাদ উল্লেখ করে বলতেছে যে তোমার ভাই, তোমার যে মা সে হচ্ছে নিকষা, তোমার যে ভাই সে হচ্ছে রাক্ষস শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই কুম্ভকর্ণ সেও রাক্ষস শ্রেষ্ঠ, এবং তোমার যে ভাইয়ের ছেলে সে হচ্ছে বাসব বিজয়ী বা সূর্য দেবতাকে পরাজিত করেছে। অর্থাৎ এখানে বিভীষণ যে কাজটা করেছে, অর্থাৎ তার ভাইয়ের ছেলের বিরুদ্ধে গিয়ে কি করেছে?
ষড়যন্ত্র করেছে এবং দেশের প্রতি যে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই কাজ যে তোমার সাজে না বা তুমি যে এইরকম কাজ করতে পারো না, সেই কথা এখানে বলতেছে যে চাচা তুমি যে কাজটা করেছো এই কাজটা তো ঠিক করো নাই, তোমার তো এই কাজ করা উচিত হয় নাই, এই কথাটা সে বলতেছে। এই কথা কে বলতেছে? মেঘনাদ বলতেছে। এরপরে আরো বলতেছে আমাদের মেঘনাদ, আরো বলতেছে কি বলতেছে? নিজ গৃহপথ। নিজ গৃহপথ বলতে কি বোঝানো হচ্ছে? নিজ গৃহপথ বলতে হচ্ছে নিজের ঘরকে দেখাই দিছে। বিভীষণ কি করেছে? একদম রাম এবং লক্ষণকে তার ভাইয়ের ঘর পর্যন্ত বা ভাইয়ের যে বাসস্থান, ভাই যেখানে থাকে সেখানে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? যেন রাম এবং লক্ষণ রাবণকে, মেঘনাদকে বা তাদের যে রাক্ষস পড়ে আছে সেটা ধ্বংস করতে পারে, এই জায়গায় নিয়ে আসে। এই জন্য বলছে নিজ গৃহপথ তত দেখাও তস্কর রে। তস্কর বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তস্কর শব্দের অর্থ হচ্ছে নিচু জাতি। নিচু জাতি অর্থাৎ এখানে রাম এবং লক্ষণকে উল্লেখ করা হচ্ছে নিচু জাতি হিসেবে। রাম এবং লক্ষণকে বলা হচ্ছে রাম এবং লক্ষণ তো নিচু জাতি, তাদেরকে কিভাবে রাক্ষস শ্রেষ্ঠের বাড়িতে নিয়ে আসলে বা তোমার বাড়িতে তুমি কিভাবে নিয়ে আসলো। তত শব্দের অর্থ আমরা আগেই জানি চাচা। এরপরে বলতেছে চন্ডালে বসাও আমি বাজারে রাজার অনলে। এরপরে বলতেছে চন্ডালে বসাও। চন্ডালও নিচু জাতি, চন্ডাল দ্বারাও কি বোঝায়? নিচু জাতি বোঝায়। অর্থাৎ বলতেছে যে নিচু জাতিদের আনি, আনি অর্থ এনে রাজার আনলে। অনলে অর্থাৎ রাজার যে সিংহাসন। অনল শব্দের অর্থ কি? সিংহাসন। অনল শব্দের অর্থ সিংহাসন, ঠিক আছে? অনল শব্দের অর্থ কি? সিংহাসন। অনল অর্থ হচ্ছে সিংহাসন। অর্থাৎ বলতেছে যে যারা চোর, যারা নিচু জাতি, তাদেরকে কিভাবে তুমি কি করো? সিংহাসনে এনে বসাও। কিছু নাহি গুঞ্জি তোমার গুরুজন তুমি। এরপরে বলতেছে কিছু নই গুঞ্জ তোমার। গুঞ্জ তোমার হচ্ছে, গুঞ্জ শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। গুঞ্জ শব্দের অর্থ কি? তিরস্কার করা বা অপমান করা। এরপরে বলতেছে কিছু নাই গুঞ্জ, মানে তোমাকে অপমান করার কিছু নাই। গুরুজন তুমি, যেহেতু বিভীষণ হচ্ছে এখানে মেঘনাদের চাচা, অর্থাৎ মেঘনাদের বড় এবং সম্পর্কে বা পদ পদবিতে অনেক বড়, এই কারণে মেঘনাদ বলতেছে আমি তো তোমাকে কি করতে পারবো না? অপমান করতে পারবো না, অপদস্থ করতে পারবো না। কারণ কি? তুমি আমার গুরুজন, তুমি আমার শ্রদ্ধেয় একজন মানুষ, কিন্তু তোমাকে কিছুই করতে পারবো না। এত নিচু কাজ করেছো, এত খারাপ কাজ করেছো, দেশের, নিজের দেশের বিরুদ্ধে গিয়েছো, নিজের দেশের হচ্ছে ক্ষতি করেছো, তারপরেও আমি কি করতে পারবো না? আমি তোমাকে কোনো অপমান করতে পারবো না, তিরস্কার করতে পারবো না। এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো আমাদের যে মেঘনাদ আছে, মেঘনাদ তার চাচাকে বলতেছে। তার চাচার যে কাজকর্ম ছিল বা চাচার যে কাজ ছিল, সেই কাজ দেখে মেঘনাদ এতটাই হতাশ হয়ে গেছে বা এতটাই দুঃখ পাইছে। দুঃখ পাওয়ার পরে সে এই কথাগুলো তার চাচাকে বলতেছে, তুমি রাক্ষস শ্রেষ্ঠ ভাই হয়ে, তুমি হচ্ছে নিকষার ছেলে হয়ে, তুমি মেঘনাদ বা বাসব বিজয়ের চাচা হয়ে কিভাবে এই ধরনের একটা নিচু হীন জাতির বা জাতির মতো কাজ করলে, বা এত নিচু কাজ তুমি কিভাবে করলে? এটা মেঘনাদ বিশ্বাসই করতে পারতেছে না, এবং বিশ্বাস করতে না পেরে সে তার চাচাকে এই কথাগুলো বলতেছে, একটার পর একটা কথা বলতেছে। এরপরে বলতেছে পিতৃতুল্য ছারদার যায় অস্ত্রাগারে, পাঠাইব রামনুজ সমভবনে, লঙ্কার কলঙ্ক আজ ভজিব আহবে। কি বলতেছে? পিতৃতুল্য। মেঘনাদ এরপরে তার চাচাকে বলতেছে তুমি পিতৃতুল্য, অর্থাৎ চাচাকে সে পিতার সমান বলতেছে। চাচা অবশ্যই পিতার সমান। বলতেছে তুমি আমার চাচা, তুমি আমার কি? পিতার সমান। ছাড়ো দ্বার। দ্বার শব্দের অর্থ কি? দ্বার শব্দের অর্থ দরজা। কি? দ্বার শব্দের অর্থ দরজা। অর্থাৎ বিভীষণ যে অবস্থানে ছিল, বিভীষণ ছিল একদম দরজায়। রামায়ণে এরকম বর্ণনা আসছে যে যজ্ঞাগার হচ্ছে মেঘনাদ একটা অবস্থায় যজ্ঞ করতেছিল, সে যজ্ঞ করা অবস্থায় সে বিভীষণ লক্ষণকে নিয়ে আসে, তার ওই যজ্ঞাগারে নিয়ে আসে তাকে হত্যা করার জন্য, এবং সে অস্ত্রাগার বা যেখানে অস্ত্র রাখা হয় সে অস্ত্রাগারের দরজা ধরে বিভীষণ দাঁড়াই ছিল, এবং এই দরজা ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় হচ্ছে মেঘনাদ এবং বিভীষণের মধ্যে কথোপকথন হয়। এবং দরজা ধরে দাঁড়িয়ে থাকার একটা কারণ, সেটা হচ্ছে মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না। যদি সে অস্ত্রটা পাইতো তাহলে সে যুদ্ধ করতে পারতো। সে যেন যুদ্ধ করতে না পারে, অর্থাৎ মেঘনাদ যেন অস্ত্র নিয়ে লক্ষণের বিরুদ্ধে গিয়ে কোনো যুদ্ধ করতে না পারে,
এই কারণে সে অস্ত্রাগারের দরজা ধরে দাঁড়িয়েছিল। এই জন্য বলতেছে পিতৃতুল্য, হে তুমি আমার বাবার সমান, তুমি আমার দরজাটা, অস্ত্রাগারের দরজাটা ছেড়ে দাও। পাঠাইব রামানুজ, রামানুজ অর্থ যে রামকে অনুসরণ করে, যে রামকে অনুসরণ করে তাকে বলা হয় রামানুজ। তাহলে বলতেছে তুমি রামানুজ, অর্থাৎ এখানে রামানুজ দ্বারা লক্ষণকে উল্লেখ করা হচ্ছে, লক্ষণ রামকে অনুসরণ করে, তাই বলতেছে লক্ষণকে সমভবনে, বলতেছে আমি সমভবনে পাবো। সমভবনে বলতে বোঝায় জমালয়, কি বোঝায়? জমালয়, অর্থাৎ বলতেছে আমাকে অস্ত্রটা আনতে দাও। মেঘনাদ বলতেছে অস্ত্রাগারে যেতে দাও এবং অস্ত্রগুলো আমাকে আনতে দাও। আমি আজকে রামানুজ যে লক্ষণ আছে, লক্ষণকে আমি জমালয়ে পাঠাবো, অর্থাৎ তাকে হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি বুঝিব আহবে, অর্থাৎ বলতেছে লঙ্কায় যে কলঙ্ক তুমি তৈরি করলা, বিভীষণকে বলতেছে তুমি যে কলঙ্ক ডেকে আনলা, এই কলঙ্ক আমি বুঝিব, আমি আজকে এটা কি করব? দূর করব বা শেষ করব। কিভাবে শেষ করবে? লক্ষণকে হত্যা করার মাধ্যমে, লক্ষণকে হত্যা করার মাধ্যমে সে এই কলঙ্ক দূর করবে বা শেষ করবে। এই কথাটা আমাদের কে বলতেছে? মেঘনাদ বলতেছে। ঠিক আছে, যে আমি লক্ষণকে হত্যা করব, যুদ্ধে পরাজিত করব এবং পরাজিত করার পরে আমি কি করব? এই যে অপমান হইল, এই যে লঙ্কাপুরী যে হচ্ছে কলঙ্কিত হইল, সেই কলঙ্ক আমি শেষ করব। এরপরে দেখো, আমরা যদি একটু কবিতার থেকে একটু আমরা যদি উদ্দীপকে যাই, আমাদের এই কবিতা থেকে যদি উদ্দীপক আসে সৃজনশীল আসলে যে বিষয়গুলো থেকে সৃজনশীল আসবে সেই বিষয়গুলো আমরা জানি। সেটা হচ্ছে 1 নম্বরে আসবে দেশপ্রেম, 2 নম্বরে আসবে বিশ্বাসঘাতকতা, 3 নম্বরে আসবে আত্মসম্মান ও মর্যাদা, 4 নম্বরে আসবে বীরত্ববোধ, 5 নম্বরে আসবে নৈতিক দ্বার, এরপর 6 নম্বরে আসবে পরিবার বনাম আদর্শ, 7 নম্বরে আসবে স্বার্থপরতা বনাম ত্যাগ, 8 নম্বরে আসবে দেশদ্রোহিতা। ঠিক আছে, দেশপ্রেমের গুরুত্ব বলতে এখানে আমাদের যেই চরিত্রটাকে বোঝানো হচ্ছে সেই চরিত্রটা হচ্ছে মেঘনাদ চরিত্র, অর্থাৎ মেঘনাদ চরিত্র হচ্ছে আমাদের দেশপ্রেমের যে গুরুত্ব আছে, দেশের প্রতি ভালোবাসার যে গুরুত্ব আছে বা দেশের প্রতি যে আমাদের দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ আমাদের এইখানে উদ্দীপকের বিষয় থাকবে। এরপরে থাকবে বিশ্বাসঘাতকতার নিন্দা, অর্থাৎ বিভীষণ যে কর্মকাণ্ডগুলো করেছিল, বিভীষণ যে কাজগুলো করেছিল, এই কাজগুলো কি? দেশদ্রোহিতা এবং হচ্ছে বিশ্বাসঘাতকতার কাজ। এই বিশ্বাসঘাতকতা নিয়ে আমাদের কি আসবে? সৃজনশীলে উদ্দীপক থাকবে। এরপরে যেটা থাকবে আত্মসম্মান ও মর্যাদা। আত্মসম্মান এবং মর্যাদা, যখন একদম কোনো অস্ত্র ছিল না, হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো যুদ্ধ করার মতো বা সামনে দাঁড়ানোর মতো কোনো অবস্থান ছিল না, সেই সময়ও মেঘনাদ বুক ফুলিয়ে দেশের জন্য, মানুষের জন্য কি করে? নিজের জীবনটাকে ত্যাগ করে। এই যে ত্যাগ করার যে মহিমা, সেই মহিমা থেকে বা আত্মসম্মান বা আত্মমর্যাদার যে গুরুত্ব, সেটা নিয়ে আমাদের উদ্দীপক আসবে। এরপরে বীরত্ববোধ, অর্থাৎ মেঘনাদের যে কর্মকাণ্ড। নৈতিক দ্বারটা কি? নৈতিক দ্বার, আমাদের নৈতিকতা হচ্ছে দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করা। দেশের জন্য এবং মানুষের জন্য। দেশের জন্য অবশ্যই আমরা আমাদের যে জীবন আছে সেটা দেশের জন্য কি করব? ত্যাগ করব। কিন্তু এখানে নৈতিক যে দ্বন্দ্ব ছিল সেটা কি ছিল? সেটা ছিল আমাদের বিভীষণের একটা শিক্ষা ছিল। বিভীষণ রামের কাছ থেকে ধর্ম দীক্ষায় দীক্ষিত হন, কিন্তু তার যে দেশের প্রতি বা আত্মীয়ের প্রতি, এই আত্মীয় বা কাছের মানুষ এবং ধর্মের দীক্ষা বা ধর্মের শিক্ষার মধ্যে একটা কি ছিল? দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্বটাই আমাদের উদ্দীপকের বিষয় থাকবে। এরপরে পরিবার বনাম আদর্শ। আমাদের যে বিভীষণ ছিল সে কি করত? সে রামের আদর্শে আদর্শিত, আর তার পরিবার ছিল রাক্ষসের যে আদর্শ, সে আদর্শে আদর্শিত। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আসবে। এরপর স্বার্থপরতা বনাম ত্যাগ। স্বার্থপর হচ্ছে আমাদের বিভীষণ, যে হচ্ছে স্বার্থপর ছিল, এবং ত্যাগ করেন কে? মেঘনাদ, যে ত্যাগের মহিমান্বিত ছিল। ঠিক আছে, এরপর আসবে দেশদ্রোহিতার পরিণতি। দেশদ্রোহিতার যে পরিণতি, সেটা হচ্ছে বিভীষণকে পরবর্তীতে মেরে ফেলা হয় এবং হত্যা করা হয়। এই পরিণতি নিয়ে আমাদের উদ্দীপক আসবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সাধারণত উদ্দীপক আসবে বা আমাদের সৃজনশীল গুলো আসবে। এবং এইখানে যে চরিত্রগুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা পড়তে পারি বা এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো? উদ্দীপক বা সৃজনশীল অ্যান্সার করতে পারবো এবং সৃজনশীলের সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব। এবং কবিতার যে লাইনগুলো পড়ানো হচ্ছে, সেই কবিতার লাইনগুলো যদি আমরা মনে রাখতে পারি, কবিতার লাইনগুলোর যদি প্রত্যেকটা লাইনের যদি ব্যাখ্যা পারি, তাহলে অবশ্যই আমরা এমসিকিউ ঠিকমতো অ্যান্সার করতে পারবো। এবং
চরিত্রের যে বৈশিষ্ট্য, কোন চরিত্রের কি কি বৈশিষ্ট্য ছিল, এগুলো যদি আমরা জানতে পারি, এগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে অবশ্যই আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো, সৃজনশীলের গ নাম্বার প্রশ্নটা খুব সহজে অ্যান্সার করতে পারবো, এবং আমরা আমাদের যে প্রিপারেশন সেটা একদম 100% নিতে পারবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এমসিকিউ এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আসসালামু আলাইকুম।